আজকে আমি তোমাদের সবার পছন্দের হিরোর একটি মজার ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। গল্পের শুরুতেই দেখা যায় চারজন বন্ধুকে, যাদের কর্মকাণ্ড দেখলে মনে হবে এদের বুদ্ধি মনে হয় হাঁটুতে আছে। তারা একটা বড় ঘাসের মাঝে দাঁড়িয়েছিল আর সবার হাতে ছিল ভারী সব অস্ত্র। আসলে তারা একটা গেম খেলছিল, যেটার নাম ছিল ডেডলি গ্রাসল্যান্ড। মজার ব্যাপার হলো তারা চারজন একই টিমে, আর নিজেদের নাম দিয়েছিল সব থেকে সেরা ডিটেকটিভ গ্রুপ। আর এই টিমের লিডার হলো আমাদের নোডা কোজি, আর তার সাথে ছিল ফ্যাং, ইউটা আর তিয়াং। ঠিক ওই সময় তাদের মধ্যে একজন আবার মেয়েদের ড্রেস পরে ঢং করছিল, যা দেখে বাকিদের হাসি আর থামছিলই না। কিন্তু হাসাহাসি করলে কি হবে, শত্রু তো আর বসে থাকবে না। অ্যানিমি আসতে দেখেই কোজি বুদ্ধি দিল যে অ্যাটাক করার চেয়ে লুকিয়ে থাকাই ভালো হবে। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি, কোজির হাতে কেউ একজন পা দিয়ে দেয়, আর সেই ব্যথায় সে এমন চিৎকার করে উঠে যে শত্রুতার লোকেশন টের পেয়ে যায়। ব্যাস, শুরু হয়ে যায় ধুমধারাক্কা ফাইট। টিম মেম্বার কম হওয়ায় তারা বেশ বিপদে পড়ে যায়। এর মধ্যে সেখানে একটা গাড়ির শব্দ শোনা যায়। গাড়িতে করে সেখানে এন্ট্রি নেয় তাদের টিমের একজন মেয়ে মেম্বার জিনজিং। সে এসেছিল তার বন্ধুদের উদ্ধার করতে। কিন্তু সমস্যা হলো জিনজিংও তার বাকি বন্ধুদের মতোই সমান লেভেলের আনাড়ি ও বুদ্ধু ছিল। হেল্প করতে এসে সে এমন ড্রাইভিং দেখালো যে শত্রুদের মারার বদলে নিজের বন্ধুদের উপরই গাড়ি তুলে দিল। ফল যা হওয়ার তাই হলো, পুরো টিম সেখানেই শেষ, আর তারা গেমটাতে বাজেভাবে হেরে গেল। এরপর আমাদের দেখানো হয় এই হার্ট ব্রেকিং পরাজয়ের এক সপ্তাহ পরের দৃশ্য। কোজি আর তার বন্ধুরা একটা দারুণ খবর পায়, যা শুনে সব গেমারদের চোখ কপালে ওঠার অবস্থা। ইনভিটেশন হান্ট নামের একটা বিশাল কম্পিটিশন শুরু হতে যাচ্ছে। কোজি আর তার টিম তো সেখানে যাওয়ার জন্য পাগল। কিন্তু সমস্যা হলো আগের গেমে হেরে যাওয়ায় তাদের কাছে কোনো ইনভিটেশন কার্ডই আসেনি। তবে তারাও হাল ছাড়া পাত্র ছিল না। তারা একটা ফোন দিয়ে আটলো যে কিভাবে সেই প্রতিযোগিতায় ঢোকা যায়। বুদ্ধিটা ছিল আগের ম্যাচে জেতা সেই ছোট বাচ্চাদের দলের জায়গাটা যেভাবে হোক তারা দখল করবে। আর এই উদ্দেশ্যে শুরু হয়ে যায় ছোট বাচ্চাদের সাথে লড়াই। কোজি সেই পিচ্ছি গেমারদের ডেকে একটা অফার দিল, যাতে তারা তাদের এন্ট্রি টিকিটটা কোজির দলকে দিয়ে দেয়। প্রথমে কোজি টাকা দিয়ে তাদের পটাতে চাইলো, কিন্তু পিচ্ছিরা তো সেই লেভেলের তেড়া ছিল। তারা টাকার বদলে জিনজিকে চাইলো তাদের সাথে রাখার জন্য। এটা শুনে তো বাকিরা সবাই অবাক। কোজি তো বলেই উঠলো জিনজিকে দিয়ে কি করবে, সে তো কোনো মেয়েও না। কোজি তো জিনজিকে স্যাক্রিফাইস করতে কোনোভাবে রাজি না, বরং সে এর বদলে বাচ্চাদেরকে উল্টো একটা 1-on-1 চ্যালেঞ্জ ছুড়ে দিল। যে জিতবে টিকিট তারই হবে। কিন্তু কোজি বুঝতেই পারেনি এই পিচ্ছি হবে গেমারদের বস। সেই পিচ্ছিগুলো কোজিকে এমন ধুলাই দিল যে বেচারাকে টিকিটের বদলে লজ্জা নিয়ে ফিরতে হলো। বাচ্চাটা জেতার পর কোজিকে নিয়ে বেশ মজা নিচ্ছিল, কিন্তু কোজিও তো কম যায় না। তার মাথায় অন্য প্ল্যান ঘুরছিল। যখন ওই লিডার বাচ্চাটা গেম নিয়ে বিজি ছিল, কোজি ঠিক ওই সময়টায় বাকি বাচ্চাদের কানে মন্ত্র পড়ে তাদের রাজি করিয়ে ফেলেছিল। আর খুবই অবাক করা বিষয় হলো তার এই ট্রিক কাজেও লেগে যায়। বাকি পিচ্ছিরা কোজির অফারে রাজি হয়ে টিকিটটা দিয়ে দেয়। ফাইনালি কোজি তার টিম নিয়ে এই বড় কম্পিটিশনে যাওয়ার টিকিট পেয়েই যায়। কয়েকদিন পর তারা একটা হেলিকপ্টারে করে একটা নির্জন দ্বীপে পৌঁছায়। এই দ্বীপ অর্থাৎ আইল্যান্ডই হবে গেমের আসল লড়াই। সেখানে পৌঁছানোর পর দেখা গেল চারদিকে এলাহি কারবার, সব ফেমাস গেমাররা সেখানে হাজির। এরপর শুরু হলো আসল ধামাকা, আর সেটা হলো প্রতিটি টিমে ইন্ট্রোডাকশন। প্রথমে আসলো মোবাইল ক্লাসিক টিম। এরা এক একজন গেমের ডন, কারণ তারা নিজেরা যেমন ছিল প্রো প্লেয়ার, আবার অন্য গেমারদেরও ছিল কোচ। আর এই টিমের লিডার হলো তোয়াঙ্কা। সে গেমের দুনিয়ায় একটা লেজেন্ডারি নাম, যে কিনা হাই ফাইভের মতো পাওয়ারফুল টিমকে ট্রেনিং দিয়েছে। এরপরে হলো সেই টিম যাদের নাম শুনলে সবার পিলে চমকে যায়, অর্থাৎ টিম টাইরান। এই টিমটাই এই বছরের সব থেকে বড় দাবিদার। মজার ব্যাপার হলো তারা সবসময় মুখোশ পরে থাকতো, কিন্তু এই প্রথম তারা জনসম্মুখে তাদের মুখোশ খুলে ফেললো। আর তাদের আসল চেহারা দেখা মাত্রই ওখানে থাকা সব মানুষের তো চিল্লাচিল্লি আর উত্তেজনার শেষ নেই। সবাই তো হা হয়ে গেল যখন দেখলো ওই মুখোশের আড়ালে থাকা টাইরান টিমের মেম্বাররা আসলে এক ঝাঁক সুন্দরী মেয়ে। ওদিকে কোজি আর তার সাঙ্গুপাঙ্গুরাও এই সুন্দরীদের গেম প্লে আর লুক দেখে পুরোই কুপোকাত। তবে তারা সেই লেজেন্ডারি হাই ফাইভ টিমের কথা ভুলতে পারছিল না, যাদেরকে এই টাইরান টিম হারিয়ে দিয়েছিল। কোজি তখন মনে মনে ভাবছিল হাই ফাইভ টিমের সেই দুর্ধর্ষ স্নাইপার গোস্টের কথা। শোনা যায় একটা ম্যাচে হারার পর থেকে এই মিস্টিরিয়াস স্নাইপার যেন একদম কর্পূরের মতো উবে গেছে।
অর্থাৎ সেই খেলার পর সে একদমই হারিয়ে গিয়েছিল। কোজির মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই কম্পিটিশনে কি গোস্ট আবার কামব্যাক করবে? এরপর আসল কোজিদের টিমে ইন্ট্রোডাকশনের পালা আসে, কিন্তু যেখানে অন্য টিমগুলোকে সবাই মাথায় তুলে নাচ্ছিল, সেখানে হোস্ট কোজিদের এমনভাবে পচালো যে একদমই বলার মতো না। আসলে হোস্টের কাছে আগের স্ক্রিপ্টটাই ছিল। সে ভেবেছিল কোজিরাই সে 12 বছরের পিচ্ছি বাহিনী, যাদের টিকিট কোজিরা কিছুদিন আগে হাতিয়ে নিয়েছিল। আর এই ভুল বুঝাবুঝির কারণে সবাই ভাবছিল এরাও মনে হয় সে বাচ্চাদের দলেরই হবে। তবে কোজি এইসব পচানি গায়ে মাখে না, কারণ সে জানতো গেমের মাঠে এসে সবাইকে চিনেপুটি বানিয়ে ছাড়বে। তার আসল ট্যালেন্টও সে গেমে দেখাবে। এরপরই সেই মুহূর্তে এলো যেটার জন্য সবাই চাতক পাখির মতো চেয়েছিল। গত 6 বছরের টানা চ্যাম্পিয়ন সেই হাই ফাইভ টিমকে স্টেজে ডাকা হলো। হোস্ট বেশ ভাব নিয়ে একে একে তাদের মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। প্রথমেই এলো ডিয়াও, যে হ্যাভি ওয়েপেন দিয়ে অ্যানিমেদের একদম ধুলোয় মিশিয়ে দেয়। সে হলো এই টিমের মেইন অ্যাটাকার। তারপর এলো ডাব্লিউ, যে গাড়ি চালানোতে এতটাই ওস্তাদ যে যে কোনো কঠিন রাস্তায় সে তুড়ি মেরে গাড়ি চালিয়ে বের হতে পারে। এরপর আসলো কোল ব্লাডেড কিলার লি, সে লুকিয়ে থেকে অতর্কিত হামলা করতে ওস্তাদ। আর অবশেষে হলো বোসামা, যে হলো এই টিমের আসল মগজ। তার স্ট্র্যাটেজির সামনে বড় বড় টিমও নানি ভুলিয়ে দেওয়ার লড়াই দেখেছে। আর একদম শেষে যার আসার কথা ছিল, যার এক একটা বুলেটে অ্যানিমিরা কুপুকাত হয়, সেই লেজেন্ডারি স্নাইপার গোস্ট। কিন্তু হাই, যে লোকটা স্টেজ দিয়ে বের হয়ে এলো সে আর যাই হোক গোস্ট ছিল না। এই নতুন স্নাইপারকে দেখে অডিয়েন্স একদম হতাশ হয়ে যায়। সবাই আশা করেছিল এইবার হয়তো গোস্টকে দেখা যাবে, কিন্তু কপাল আর কার ভালো। এরপর কোজি মনে করতে লাগলো 5 বছর আগে সেই ফাইনাল ম্যাচের কথা, যেখান থেকে গোস্ট গায়েব হয়ে গিয়েছিল। সেই ম্যাচটা ছিল হাই ফাইভ বনাম টাইরানের মধ্যে। ম্যাচের শেষ মুহূর্তে হাই ফাইভ টিমের বাকি সবাই মরে ভূত হয়ে গিয়েছিল, শুধু গোস্ট একাই বেঁচে ছিল। ওদিকে টাইরান টিমের 4 জনই তখনও একদম টাটকা। আরও টেনশনের বিষয় হলো গোস্টের কাছে ছিল মাত্র একটা বুলেট, কিন্তু জাদ্রেল খেলোয়াড় বলে কথা, সে কিছুতেই হাল ছাড়ে না। এক বুলেটে সে টাইরান টিমে 3 জনকে একসাথে খতম করে দেয়। কিন্তু কপাল খারাপ, 4 নম্বর মেম্বারটা কোনো মতে বেঁচে যায়। আর ওই এক চিলতে ভুলের জন্য গোস্ট তখন হেরে যায়। আর সেই হারার পর থেকে গোস্টের আর কোনো দেখা মেলেনি। আসলে কোজি আর তার বন্ধুদের এই গেমের আসার আসল উদ্দেশ্য শুধু ট্রফি জেতা ছিল না, তাদের মেইন মিশনই ছিল গোস্টকে যে কোনোভাবে খুঁজে বের করা। আর এর জন্য গত 5 বছর ধরে তারা ইন্টারনেটে আইপি অ্যাড্রেস ট্র্যাকিং থেকে শুরু করে সব রকম চেষ্টা করেছে, কিন্তু গোস্ট বেঁচে আছে না মরে গেছে সেই খবরও কেউ জানে না। কোজি তার সেরা ডিটেকটিভ টিমকে উৎসাহ দিচ্ছিল, এই বলে যে এই গেমের মাধ্যমেই তারা গোস্টকে খুঁজে বের করবে আর চ্যাম্পিয়ন হয়ে সবাইকে একদম তাক লাগিয়ে দিবে। যাই হোক, এরপর সব টিম যার যার ডেস্কে বসে পড়ে আর গেমের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে যায়। সবাই গেমের ভার্চুয়াল দুনিয়ায় এন্ট্রি নেয়। আর আমাদের কোজি তো এমনিতে একটু বেশি কালারফুল ক্যারেক্টার। গেম শুরু করার আগে সে তার আজব সব নাচ আর রিচুয়াল শুরু করে দেয়, যা দেখে তার নিজের বন্ধুদেরই পিত্তি চলে যাচ্ছিল। অবশেষে কোজির ওইসব আজব নাচানাচি শেষ হতেই সে ঝটপট গুলি বারুদ গুছিয়ে নিয়ে তার টিমকে স্টেডিয়ামের দিকে যাওয়ার অর্ডার দিল। ওখানে গিয়ে কোজি দেখতে পেল এক সুন্দরী ললনাকে। সুন্দরী দেখে আমাদের কোজি তো পুরাই ফিদা। বুকামিরও সীমা নেই, সে ওই মেয়েটাকে টার্গেট করে গুলি ছুড়ল। পরে দেখা গেল ওটা আসলে কোনো মেয়েই ছিল না, সে ছিল কোজি টিমেরই সেই ছেলে বন্ধুটা যে মেয়ে সেজে ঢং করছিল। কোজিদের টিমের এই লেভেলের গাধামি দেখে অডিয়েন্স হাসতে হাসতে একদম গড়াগড়ি খাচ্ছিল। এরপর তারা প্রচুর আমুনিশন নিয়ে একটা স্পিড বোটে করে নদী দিয়ে অ্যানিমি খুঁজতে বের হয়। দর্শকরা তাদের এই সাহস দেখে তো অবাক, কারণ সবাই যেখানে লুকিয়ে থাকছিল এরা সেখানে বুক ফুলিয়ে অ্যানিমি খুঁজতে বেরিয়েছিল। খানিকক্ষণ পর কোজি এক জায়গায় থামলো আরও কিছু রসদ নেওয়ার জন্য, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, কোজি বোট থেকে নামতেই দূর থেকে মোবাইল ক্লাসিক টিম এমন এক শট মারল যে তাদের পুরো স্পিড বোট একদম বুম। মুহূর্তের মধ্যেই কোজি 4 বন্ধু গেম থেকে আউট হয়ে যায়। ওদিকে মোবাইল ক্লাসিক টিমের সদস্যরা তো খুশিতে বাগবাগুম, কারণ তারা একসাথে 4 জনকে চিনেপুটি বানিয়ে দিয়েছে। কোজি তো একদম আকাশ থেকে পড়লো। পুরো টিমের মধ্যে এখন শুধু সেই একা বেঁচে আছে। তবে তার বন্ধুরা তাকে বাইরে থেকে সমানে উৎসাহ দিচ্ছিল, এটা বলে যে দোস্ত তুই পারবি, একাই সবাইকে হারিয়ে দে। ওদিকে গেমের অন্য প্রান্তে টাইরান টিম আর হাই ফাইভ টিমের মধ্যে জম্পেশ লড়াই শুরু হয়েছিল। টাইরান টিমের অ্যাটাকে হাই ফাইভ টিমের মেইন মেম্বার বস বেশ ভালোই ব্যথা পায়, আর এটাই ছিল টাইরান টিমের একটা চাল।
তারা আসলে হাই ফাইভ টিমের সবাইকে এক জায়গায় ফাঁদে ফেলতে চেয়েছিল। ব্যাস, যেই সবাই তাকে বাঁচাতে এলো, টাইরান টিম সাথে সাথে বিষাক্ত গ্যাসের বোমা মেরে তাদের একটা রুমে আটকে ফেললো। সেই বিষাক্ত গ্যাসের কবলে পড়ে হাই ফাইভ টিমের একজন মেম্বার মারা গেল। কিন্তু আসল ভয়টা শুরু হলো এবার। গেমের বাইরেও দেখা গেল ওই মেম্বারটা তার বন্ধুদের উপর খুব চটে আছে, কারণ কেউ তাকে বাঁচাতে আসেনি। ওদিকে গেমে কোজি এনিমিদের হাত থেকে বাঁচতে একটা কার্ডবোর্ড বক্সের ভিতরে ঢুকে কায়দা করে এদিক সেদিক যাচ্ছিল। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে মোবাইল ক্লাসিক টিমের লিডার তুয়াঙ্কা তাকে ধরে ফেলল। কোনো উপায় না দেখে কোজি তখন প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু তুয়াঙ্কা তো একদম নির্দয়। সে হাসতে হাসতে কোজির মাথায় বন্দুক ঠেকায়। ঠিক যখন তুয়াঙ্কা ট্রিগার টিপবে, তখনই হুট করে আসল দুনিয়ার সব কারেন্ট চলে যায়। কোজি তো মহা খুশি, যাক বাবা, এই যাত্রা অন্তত প্রাণটা বাঁচল। কিন্তু হঠাৎ করে পুরো গেমের মধ্যে একটা গম্ভীর আওয়াজ শোনা যায়। সবাই তো একদম থতমত খেয়ে যায়, কারণ ওই কণ্ঠস্বরটা ছিল সেই হারিয়ে যাওয়া লেজেন্ডারি প্লেয়ার গোস্টের, যে 5 বছর ধরে নিখোঁজ ছিল। সে আজ হুট করে ফিরে এলো, তবে এই ফেরাটা মোটেও সুখকর ছিল না। গোস্ট সবাইকে হুমকি দিয়ে জানালো যে এখন থেকে তারা কেউ আর এই টুর্নামেন্টের গেমে নেই। তারা এখন আছে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের খেলায়। আর এখান থেকে যদি কেউ জ্যান্ত বের হতে চায়, সেটার জন্য তাদের কাছে থাকবে শুধু একটাই পথ, আর সেটা হলো এই গেমের ভিতরে লুকিয়ে থাকা আসল অপরাধীকে খুঁজে বের করা আর তাদেরকে শাস্তি দেওয়া। আর যদি সময় শেষ হওয়ার আগে তারা অপরাধীকে ধরতে না পারে, তবে কাউকে আস্ত রাখা হবে না, সবাই শেষ হয়ে যাবে। কথাটা শেষ হতেই চারদিক অন্ধকার হয়ে গেল, আর সব সিগন্যাল গায়েব। কেউ বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারছিল না। তারা যে এখানে খাঁচায় বন্দি পাখির মতো আটকে পড়েছে, সেটা সবাই বুঝতে পারে। ঠিক তখনই মেইন স্ক্রিনটা জ্বলে ওঠে। সেখানে দেখা যায় হাই ফাইভ টিমের সেই মেম্বার মিস্টার কে, যে কিনা কিছুক্ষণ আগেই গেমে মারা গিয়েছিল। স্ক্রিনে দেখা যাচ্ছিল মিস্টার কে একটা অন্ধকার রুমে বিষাক্ত গ্যাসের মধ্যে যন্ত্রণায় ছটফট করছে। সবাই লাইভ দেখতে পেল কিভাবে মিস্টার কে আসল জীবনেও বিষাক্ত গ্যাসে মারা গেল। মানে গেমে মরলে এখন থেকে সত্যি সত্যি বাস্তব জীবনেও মরতে হবে। এটা দেখে তো সবার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থা। সবাই বুঝে যায় যে এই গেম এখন আর শুধু মজা নেই, এটা একটা মরণ ফাঁদ, যেখানে এক ভুল মানেই চিরতরের ছুটি। মিস্টার কে এর এই করুণ দশা দেখে পুরো হল রুমে হুলস্থুল পড়ে গেল। সবাই বিভ্রান্তের মতো এদিক সেদিক দৌড়াতে শুরু করলো। অনেকেই তো বিশ্বাসই করতে পারছিল না যে একটা গেম কিভাবে জ্যান্ত মানুষকে মেরে ফেলতে পারে। আবার কেউ কেউ ভাবছিল এটা হয়তো কোনো বড়সড় মশকরা বা গিমিট। কিন্তু সেই ভুল ভাঙতে একদমই সময় লাগেনি। একদল লোক যখন পালানোর জন্য পাগলের মতো মেইন গেটের দিকে ছুটে গেল, তখনই ঘটলো আসল বিপদ। সবাইকে আটকানোর তোয়াক্কা না করে এক লোক যেই না গেটটা খুলতে যায়, অমনি এক বিকট শক খেয়ে সে সেখানেই ছটফট করে মারা যায়। আসলে পুরো গেটটা তখন হাই ভোল্টেজ বিদ্যুতের সাথে কানেক্ট করা ছিল। এটা দেখে সবার কলিজা শুকিয়ে যায়। সবাই বুঝে গেল যে এখান থেকে জোর করে পালানোর চেষ্টা করা মানেই হলো নিজের মরণ নিজে ডেকে আনা। চারদিকে তখন শুধু আতঙ্ক আর কান্নাকাটির শব্দ। সবার যখন নাজেহাল অবস্থা, তখন গোস্ট আবার তার সেই ভয়ানক গলার আওয়াজে গেমের রুলস বুঝিয়ে দিল। সে সাফ জানিয়ে দিল এখন থেকে জ্যান্ত বের হওয়ার একটাই রাস্তা, আর তা হলো তাদের মাঝে লুকিয়ে থাকা পাপী বা অপরাধীকে খুঁজে বের করা। এরপর সে আরও একটা বোমা ফাটালো। সে জানালো যে প্রতিটা গেমারদের সিটের নিচে টাইম বোমা লাগানো আছে। যদি তারা কোনো অপরাধীকে ধরতে পারে, তবে বোনাস হিসেবে 15 মিনিট সময় পাবে, আর যদি না পারে তবে ওই বোমাই তাদের উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন বাঁচতে হলে অপরাধীকে খুঁজতেই হবে। এই কঠিন সত্যটা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছিল। এমন বিপদে আমাদের কোজি কিন্তু একদম দমে যায়নি। সে ঝটপট তার ডিটেকটিভ টিমকে কাজে লাগিয়ে দেয়। তিয়ানকে দায়িত্ব দেয় সিটের নিচে বোমাগুলো চেক করতে, যে ওগুলো আসলে অ্যাক্টিভ আছে কিনা। ইউটাকে পাঠালো মেইন কম্পিউটার হ্যাক করার চেষ্টা করতে, যাতে এই সিস্টেম থেকে কোনোভাবে বের হওয়া যায়। ওদিকে ফ্যাংকে বলা হলো পালানোর অন্য কোনো চোরাপথ আছে কিনা সেটা দেখতে। কিন্তু ফ্যাং চেক করে এসে জানালো যে সবকটা দরজায় জ্যান্ত বোমা ফিট করা আছে, তাই দরজা দিয়ে পালানোর কোনো চান্সই নেই। কোজিরা যখন বাঁচার জন্য হন্য হয়ে চেষ্টা করছিল, তখন অন্য টিমগুলো আবার একে অপরের সাথে ঝগড়া শুরু করে দিয়েছিল। তারা হাই ফাইভ টিমকে দোষ দিচ্ছিল যে গোস্ট যেহেতু তাদেরই মেম্বার, তাই এই বিপদের জন্য ওরাই দায়ী। হাই ফাইভ টিমের একজন মেম্বার তো মেজাজ হারিয়ে বলেই ফেললো গোস্ট এখন আর তাদের দলে কেউ না। তাছাড়া তাদের নিজের একজন মেম্বার তো তাদের চোখের সামনে মারা গেল, তাহলে তারা কেন এই দায়ভার নেবে? ঠিক সেই সময় তুয়াঙ্কা এসে সবাইকে শান্ত করার চেষ্টা করলো।
সে বোঝালো যে এখন ঝগড়া করার সময় নেই, বরং সবাই একজোট হয়ে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজতে হবে। সবাই যখন ঘোরের মধ্যে ছিল যে আসলে কি হতে যাচ্ছে, তখন কোজি আর তার বন্ধুরা সবাইকে বুঝিয়ে বলল যে গেমটা কতটা ডেঞ্জারাস আর এখান থেকে পালানোর কোনো পথই নেই। ঠিক তখনই গোস্ট স্ক্রিনে এসে ঘোষণা করলো যে প্রথম 15 মিনিট সময় শেষ, কিন্তু কেউ কোনো অপরাধীকে খুঁজে পায়নি। এবার সে সবাইকে আবার ভার্চুয়াল গেমে ঢুকে পড়তে বলল, আসল অপরাধী বা পাপীদের খুঁজে বের করার জন্য। অন্য গেমাররা ভয়ে সিটিয়ে থাকলেও আমাদের কোজি কিন্তু 1 সেকেন্ডও সময় নষ্ট না করে গেমের ভিতরে এন্ট্রি নিল। গেমের ভিতরে ঢুকেই আমাদের কোজি উস্তাদ এক কাণ্ড করে বসলো। সে তুয়াঙ্কার ড্রেসটাই চুরি করে নিল, কিন্তু গেমের ভিতরে শান্তি কই। বাইরে তখনও সবাই একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত। তুয়াঙ্কা সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো যে আদেও কি গোস্ট এসবের পিছনে আছে কিনা। হাই-ফাইভ টিমের একজন তো বলেই দিল যে সে গোস্টকে চেনে, সে প্রচণ্ড স্বার্থপর একটা লোক, তাই এমন ভয়ঙ্কর কাণ্ড তার পক্ষেই করা সম্ভব। বাইরে যখন এই কাদা ছোড়াছুড়ি চলছিল, তখন হাই-ফাইভ টিমের বস হুট করে গেমে ঢোকার সিদ্ধান্ত নিল। তার মনে টাইরান টিমের উপরও অনেক দিনের ক্ষোভ ছিল, কারণ এই টিমটাই তাদের আগে হারিয়েছিল। ব্যাস, গেমে ঢুকেই সে টাইরান টিমের 2 জন মেম্বারকে চিনিপুটি বানিয়ে দিল। এটা দেখে টাইরান টিমের বাকিরাও খেপে গিয়ে পাল্টা অ্যাটাক করার জন্য গেমে এন্ট্রি নিল। কোজি বেচারা মাঝখান থেকে অনেক বোঝানোর চেষ্টা করলো যে আরে ভাই, এখন মারামারি না করে চলো সবাই মিলে এই বিপদ থেকে বাঁচার পথ খুঁজি। কিন্তু কার কথা কে শুনে। 2 টিম তো তখন একে অপরকে শেষ করতে মরিয়া হয়ে পড়ে। টাইরান টিমে 3 জন মিলে হাই-ফাইভ টিমের উপর চড়াও হয়। অবস্থা বেগতিক দেখে কোজি তার গাড়ি নিয়ে হাই-ফাইভ টিমকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। বস তখন কোজিকে বলে আহতদের নিয়ে পাহাড়ের উপর চলে যেতে, কারণ ওখানে প্রচুর অস্ত্র আর গোলাবারুদ রাখা আছে। যাওয়ার পথে কোজি সুযোগ বুঝে হাই-ফাইভ টিমের মেম্বারদের জিজ্ঞেস করে যে আসল সত্যটা কি, 5 বছর আগে গোস্টের সাথে আসলে কি হয়েছিল। কোজির এই প্রশ্ন শুনে হাই-ফাইভ টিমের সবার মুখ একদম চুন হয়ে যায়। কেউ যেন কিছু একটা লুকাতে চাইছিল, বিশেষ করে ওই নতুন স্নাইপার এফ, যে কিনা গোস্টের জায়গায় এসেছে। তাকে দেখে মনে হচ্ছিল সে ভয় এখনই অজ্ঞান হয়ে যাবে। কোজি বুঝে যায় যে এখানে অবশ্যই কিছু একটা গোলমাল আছে, এরা বড় কোনো একটা সত্য ধামাচাপা দিয়ে রেখেছে। যাই হোক, তারা পাহাড়ের চূড়ায় পৌঁছালো গোলা বারুদ নেওয়ার জন্য, কিন্তু ওখানে পা রাখতেই সবাই যেন দেজাবু হতে লাগলো। মনে হচ্ছিল 5 বছর আগে সে অভিশপ্ত দিনটা আবার ফিরে এসেছে। বস তার টিমকে বলে যে কোজির উপর নজর রাখতে, কারণ কোজি বড্ড বেশি নাক গলাচ্ছে। এরপর বস একাই গেল বক্স থেকে গোলা বারুদ আনতে, কিন্তু বক্স খুলতেই তার চোখ তো ছানা বড়া। বক্স ছিল একদম ফাঁকা, এক টুকরো গুলিও সেখানে ছিল না। বস বুঝতে পারলো যে কেউ আগে ভাগে সব হাতিয়ে নিয়েছে। ঠিক ওই মুহূর্তে হুট করে একটা গুলি এসে বসের গায়ে লাগলো, আর সে সেখানেই যন্ত্রণায় কাতরাতে শুরু করলো। এরপর নিজের টিম লিডারকে বাঁচাতে হাই-ফাইভ টিমের সবাই ঢাল হয়ে দাঁড়ালো। তাদের স্নাইপার এফ পাগলের মতো খুঁজতে লাগলো কে গুলিটা চালিয়েছে। কিন্তু যখনই সে টেলিস্কোপ দিয়ে অ্যানিমিকে লক্ষ্য করলো, সেটা দেখে তার তো ভয়ে হাত পা কাঁপা শুরু হয়ে গেল, কারণ দূরে বন্দুক তাক করে রাখা সেই লোকটা দেখতে হুবহু ঘোস্টের মতো। আর না, এটা ভুল নয়, সেটা ছিল খোদ লেজেন্ডারি স্নাইপার ঘোস্ট। সে এতক্ষণ উঠ পেতেছিল আর একদম মুখ্যম সুযোগ বুঝে গুলি ছুড়ে দেয়। হাই-ফাইভ টিমের সবাই তখন একদম ভ্যাবাচেকা খেয়ে গিয়েছিল। ঠিক সেই সুযোগে গোস্ট তাদের স্নাইপার ভিকে গুলি করে একদম কুপকাত করে দেয়। চারদিকে যখন বিশৃঙ্খলা, তখন লি তার টিম মেম্বারদের কাছে একটা বোমা চাইলো ভিকে বাঁচাতে যাওয়ার জন্য। আমাদের কোজি বেচারা সরল মনে নিজের কাছে থাকা বোমাটাই লিকে দিয়ে দিল, কিন্তু লি যা করলো তা দেখে সবার চোখ ছানা পড়া। সে গোস্টের দিকে বোমা না মেরে উল্টো নিজের টিমের মুমূর্ষ লিডার বসের দিকে সেটা ছুঁড়ে মারলো। বসের অবস্থা তো এমনিতেই খারাপ ছিল, তার উপর এই বোমার চোটে বেচারা গেমে পুরোপুরি শেষ হয়ে গেল। গেম থেকে আউট হয়ে আসল দুনিয়ায় ফিরে বস তো রাগে ফেটে পড়ছিল। নিজের বন্ধুদের এমন বিশ্বাসঘাতকতা সে মানতেই পারছিল না। কোজি আর তার বন্ধুরা তো ভয়ে বসের দিকে তাকাতেই পারছিল না। ওদিকে হাই-ফাইভ টিমের বাকি মেম্বাররা নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু করে দিয়েছিল। লি নিজেকে বাঁচানোর জন্য উল্টো বন্ধুদের দোষ দিচ্ছিল যে সে আসলে নিরুপায় হয়ে এটা করেছে। বস যখন দেখলেন তার টিমের এই হাল, তিনি মেজাজ ঠান্ডা করতে একাই বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কোচি তাকে অনেকবার আটকানোর চেষ্টা করলো, কারণ এখন একা ঘোরাফেরা করা মানে বিপদকে দাওয়াত দেওয়া। কিন্তু বস কারো কথাই শুনলেন না। তিনি তো বেশ আত্মবিশ্বাসের সাথে
বললেন যে সে কোনো পাপী বা অপরাধী নয়, তাই গোস্ট তাকে মারবে না। এই বলে সে একা একাই টয়লেটের দিকে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটলো সেই ভয়াবহ কাণ্ড। হঠাৎ টয়লেটের দরজা বাইরে থেকে লক হয়ে গেল, আর ভিতরে এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল। সবাই বুঝে গেল যে বসের আয়ু মনে হয় ওখানেই শেষ। এক দর্শক দৌড়ে এসে সবাইকে খবরটা দিলে কোজি আর তার টিম তড়িঘড়ি করে টয়লেটের দিকে ছুটল। সেখানে পৌঁছে তিয়াং বিস্ফোরণের জায়গাটা চেক করে দেখলো যে পুরা মাংসের একটা উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে। হাই-ফাইভ টিমের মেম্বাররা তো বিশ্বাসই করতে পারছিল না যে তাদের লিডার এভাবে বোমায় উড়ে যাবে। তারা বসের লাশ খুঁজে পাচ্ছিল না, তাই তারা আরো বেশি ঘাবড়ে গিয়েছিল। ইউটা আর তিয়ান তখন একটা সিদ্ধান্তে পৌঁছালো যে গোস্ট যা হুমকি দিয়েছিল তা একদম সত্যি। গেমে যেভাবে মরছে বাস্তবে তার সাথে ঠিক সেটাই ঘটছে। সবার মনে যখন মৃত্যুর ভয় জাঁকিয়ে বসেছিল, তখন তারা আবার একে অপরকে বকাবকি করতে শুরু করলো। তুয়াঙ্কা অনেক কষ্টে সবাইকে শান্ত করে এক জায়গায় জড়ো করলো। কোজিও ইতিমধ্যে গোস্টের নিখোঁজ হওয়ার রহস্য খুঁড়তে শুরু করে দিয়েছিল। জানা গেল যে ঠিক 5 বছর আগে এই দিনে গোস্ট হারিয়ে গিয়েছিল। কোজির মাথায় তখন একটা বুদ্ধি এলো, হয়তো গোস্ট এই গেমটা আয়োজনই করেছে এটা জানাতে যে 5 বছর আগে তার সাথে ঠিক কি ঘটেছিল। কোজি 10 মিনিট সময় চেয়ে নিল পুরো বিষয়টা মাথা খাটিয়ে সমাধান করার জন্য। লি তাকে গোস্টের সম্পর্কে আরো কিছু তথ্য দিল। গোস্ট নাকি একটু চুপচাপ বা অন্তর্মুখী টাইপের ছিল, কিন্তু গেম জেতার জন্য সে জান প্রাণ লড়িয়ে দিত। কোজি তখন তুয়াঙ্কাকে জিজ্ঞেস করলো যে 5 বছর আগে গোস্টের নিখোঁজ হওয়ার আগে সন্দেহজনক কিছু ঘটেছিল কিনা। তুয়াঙ্কা জানালো যে সেই ফাইনাল ম্যাচের আগে গোস্ট হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ডাক্তাররা পরীক্ষা করে তার শরীরে বিষ পেয়েছিল। তিয়ান এটা শুনে নিশ্চিত হলো যে ওই বিষটা আসলে সিলভার নাইট্রেট ছিল, যা সাধারণত স্টুডিওতে পাওয়া যায়। কোজি তখন তুয়াঙ্কাকে বলল হাই-ফাইভ টিমের প্র্যাকটিস রুমের একটা ম্যাপ এঁকে দিতে। কোজি চাচ্ছে এটা নিশ্চিত করতে যে ঠিক সেই কালপ্রিট যে গোস্টের খাবার ওই বিষ মিশিয়েছিল সে আসলে কে। কোজি তখন একে একে সব ডট কানেক্ট করছিল, আর সেই আসল পাপীকে ধরার জাল বুনছিল। কোজি একের পর এক থিওরি দিচ্ছিল, কিন্তু তুয়াঙ্কা তো তার সব কথা নস্যাৎ করে দিচ্ছিল। তুয়াঙ্কা দাবি ছিল প্র্যাকটিস রুমের কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা আছে, তাই কেউ কিছু মিশালে সেটা ধরা পড়তই। টাইরান টিমের মেম্বাররা তো কোজির উপর ক্ষেপে আগুন। তারা ভাবছিল কোজি হয়তো শুধু শুধু সময় নষ্ট করছে, কিন্তু আমাদের কোজি জাস্ট একটা রহস্যময় হাসি দিল। সব শুনে সে বুঝে গেল যে আসল অপরাধী কে, যে কিনা গোস্টের খাবারে সেই সিলভার নাইট্রেট মিশিয়েছিল। কোজি এরপর বুঝিয়ে বলল গোস্টকে বিষ দেওয়ার একমাত্র উপায় ছিল তার গ্লাসের মাধ্যমে। যেহেতু গোস্ট একটু একা থাকতে পছন্দ করত, সে নিজের গ্লাস নিজেই ধুয়ে রাখত। কিন্তু ফাইনাল ম্যাচের দিন কেউ একজন উপকার করার ভং ধরে তার গ্লাসটা টিস্যুয়াশে রেখে গিয়েছিল। ওই লোকটা ভালোভাবেই জানতো যে গোস্ট একটু অলস, তাই সে হেল্প করার নাম করে এভাবেই সে বিষ মিশানোর কাজটা সেরে ফেলেছিল। কিন্তু আসল প্রশ্নটা হলো গোস্ট অসুস্থ হওয়ায় সব থেকে বেশি লাভ কার হয়েছিল। কোজির আঙুল গিয়ে থামলো একজনের উপর, সে হলো ভি। কারণ গোস্ট হাসপাতালে ভর্তি হওয়ার ভি প্রথমবার মেইন টিমে খেলার সুযোগ পেয়েছিল, আর ভি এর শখ হলো ফটোগ্রাফি, তাই তার কাছে সিলভার নাইট্রেট থাকাটা একদম স্বাভাবিক। সবার নজর তখন ভিয়ের দিকে। ডিয়াও তো রাগে ভিয়ের গলা চেপে ধরলো। ভি তখন কাঁদতে কাঁদতে স্বীকার করলো যে সে দিনরাত প্র্যাকটিস করলেও কেউ তাকে দাম দিত না, তাই সে এই জঘন্য কাজটা সেদিন করেছিল। ডিয়াও তো ভিয়ের উপর চরম চটে যায়। সে ভিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যদি সে নিজেকে অত বড় খেলোয়াড়ি মনে করে তবে যেন এখন গেমে ঢুকে গোস্টের মুখোমুখি হয়, প্রমাণ হয়ে যাবে কার হাত বেশি চলে। ভি তখন মরিয়া হয়ে গেমে ঢুকলো গোস্টকে মারার জন্য। পিছু পিছু কোজি আর তুয়াঙ্কারাও ঢুকলো। শুরু হলো এক ধুন্ধুমার লড়াই। ভি কিন্তু ফর্মে ছিল, সে মোবাইল ক্লাসিক টিমে মেম্বারদের একে একে চিনেপুটি বানিয়ে দিচ্ছিল। এমনকি তুয়াঙ্কা ছাড়া ওই টিমের আর কেউ বাকি থাকলো না। মোবাইল ক্লাসিক টিমকে কুপকাত করে ভি এবার ধরলো টাইরান টিমকে। সে ধোয়া ছেড়ে তাদের কনফিউজ করে দিল আর দূর থেকে স্নাইপার দিয়ে অ্যাটাক করতে শুরু করলো। যদিও তার গুলি টাইরান টিমের লিডারের গায়ে লাগেনি, কিন্তু তার স্কিল দেখে বাইরে থাকা অডিয়েন্সও বাহাবা দিচ্ছিল। তারা বুঝতে পারে ভি অপরাধী হতে পারে, কিন্তু খেলোয়াড় হিসেবে সে আসলেই খতরনাক। ঠিক ওই সময় গোস্ট নিজে ভিয়ের সামনে এসে দাঁড়ায়। ভি এবার আর লুকায় না, বরং সে গোস্টের পিছু নেয় এটা প্রমাণ করতে যে সেই সব থেকে বেশি সেরা। এরপর শুরু হয় দুই স্নাইপারের মধ্যে ইঁদুর বিড়াল দৌড়। কোজি আর তুয়াঙ্কা তখন নিরাপদ দূরত্বে থেকে এই দুই মহারথী লড়াই দেখছিল। কোজির মুখে তখন একটা শয়তানি হাসি, মনে হচ্ছে সে অন্য কিছু একটা আন্দাজ করতে পেরেছিল। তুয়াঙ্কা আর কোজি দুজনে অবাক হয়ে দেখছিল ভিয়ের গেম প্লে কতটা ইমপ্রুভ করেছে। তুয়াঙ্কা তো বলেই দিল যে সে ভাবতে
ভাবতেই পারেনি ভি এত স্ট্রং হয়ে যাবে। কিন্তু সে এটা মনে করিয়ে দিল যে গোস্ট হলো একটা আলাদা লেভেলের প্লেয়ার। তার পাওয়ার আর স্কিলের ধারে কাছে যাওয়ার ভিয়ের মতো কারো পক্ষে সম্ভব না। কিছুক্ষণ পর কোজিরা যখন ভিয়ের লোকেশনে পৌঁছালো তখন তারা যা দেখলো তা কেউ কল্পনাও করেনি। ভি হুট করে গেমে নিজেকেই নিজে গুলি করে দিল আর গেম সেখানে ওভার হয়ে গেল। আসল দুনিয়ায় ফিরে এসে ভিয়ের তো পুরাই ত্রাই অবস্থা। সে ভয়ে ঠকঠক করে কাঁপছিল। আসলে ভি গেমে গোস্টের এমন কিছু কথা শুনেছিল যা শুনে তার মনে হয়েছিল যে এখান থেকে তাদের কারো পক্ষে বেঁচে ফেরা সম্ভব না, সবাই এখানে মরবে। ভিয়ের এই হাল দেখে সবাই তো অবাক। কি এমন গোস্ট বলেছিল যা শুনে ভি এমন পাথর হয়ে গিয়েছে? ভি তো কোনো কথাই বলতে পারছিল না, শুধু ফেল করে চেয়েছিল। তুয়াঙ্কা তাকে শান্ত করার চেষ্টা করলেও ভিয়ের ভয় যেন কাটছিলই না। গেমের ভিতরে এবার সব মেম্বাররা একজোট হয়। তারা ঠিক করলো সবাই মিলে গোস্টকে অ্যাটাক করবে যাতে এখান থেকে জ্যান্ত বের হতে পারে। ওদিকে টিয়াও তো ভিয়ের উপর মহাবিরক্ত। সে লিকে ধমক দিয়ে বলল ভিয়ের পিছনে সময় নষ্ট না করে গেমে ফোকাস করতে, কারণ ভি এখন একটা জ্যান্ত লাশ ছাড়া আর কিছুই না। ঠিক ওই সময় ভিয়ের কম্পিউটারে একটা অদ্ভুত মেসেজ ভেসে উঠল যাতে তাকে বাইরে যেতে বলা হলো। কোজি তখন সবাইকে এক জায়গায় করে একটা দারুণ পয়েন্ট ধরিয়ে দিল। সে খেয়াল করলো যে আজকের এই গেমের সিচুয়েশন আর 5 বছর আগে সেই ফাইনাল ম্যাচের সিচুয়েশন একদম হুবহু এক। তুয়াঙ্কাও কোজির সাথে একমত হলো। কিন্তু ঠিক ওই মুহূর্তেই জিন চিৎকার করে সবার নজর উপরে নিয়ে গেল। দেখা গেল ভি একদম উপরে তলায় দাঁড়িয়ে আছে আর তার চোখ মুখ পুরো ফাঁকা। সবাই তাকে থামানোর জন্য চিল্লাচিল্লি শুরু করলো, কিন্তু ভি কারো কথা শুনলো না। সে সেখান থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিল। ভিয়ের এই অবস্থা দেখে হাই ফাইভ টিমের বাকি মেম্বার ডিয়াও আর লিয়ের তো ভয়ে খুবই বাজে অবস্থা হয়ে যায়। তারা বুঝতে পারছিল তাদের টিমের সবাই একে একে শেষ হয়ে যাচ্ছে। ডিয়াও তখন রাগে ক্ষোভে পাগলের মতো চিৎকার করে কোচকে সামনে আসতে বলে। সে চাইছিল অন্তত একবার মুখোমুখি লড়াই করে মরতে। এদিকে আমাদের ডিটেকটিভ কোজি তার মগজ খাটিয়ে 5 বছর আগে সে ম্যাচের একটা বড় ঘাপলা বের করে ফেলল। কোজি ভাবছিল হাই ফাইভ টিমের মতো এত পাওয়ারফুল টিম সেদিন হারলো কেন। সে মনে করতে পারল যে ম্যাচের শেষ দিকে লি মিথ্যা বলেছিল, এইটাই যে তাদের কোনো গোলা বারুদ নেই, অথচ সে আসলে গোলা বারুদ খুঁজে পেয়েছিল। লির এই মিথ্যার কারণে সেদিন গোস্ট একদম একা হয়ে গিয়েছিল আর তার টিমটা হেরে গিয়েছিল। কোজি সবার সামনে ডিক্লেয়ার করলো যে গোস্টের চোখে আসল পাপী হলো এই লি, যে কিনা বিশ্বাসঘাতকতা করেছিল। কোজির এই কথায় অডিয়েন্সরা লিকে বেমান বলে গালি দিতে শুরু করলো। লি তখন এইসব একদমই সহ্য করতে পারছিল না। সে তখন কান্নায় ভেঙে পড়ল আর স্ক্রিনের সামনে হাত জোড় করে গোস্টের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে স্বীকার করলো যে সেদিন সেই বিশ্বাসঘাতকতা করেছিল। লিয়ের এই স্বীকারোক্তির সাথে সাথে অদ্ভুতভাবে টাইম বোমার কাউন্টডাউনও থেমে গেল। কোজি তখন লিয়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে জিজ্ঞেস করলো আসলে সেদিন কি ঘটেছিল। অতীতের সেই কালো সত্য এবার সবার সামনে এলো। লি বাধ্য হয়ে স্বীকার করলো যে 5 বছর আগে সেই ফাইনাল ম্যাচের আগের রাতে সে প্রচুর টাকা নিয়ে ডিয়াওকে বাঁচাতে গিয়েছিল। আসলে ডিয়াও জুয়া খেলে অনেক টাকা দেনা করে ফেলেছিল আর মাফিয়া তাকে এই জন্য হন্য করে খুঁজছিল। মাফিয়ারা যখন জানতে পারলো যে লি আর ডিয়াও জাদ্রেল গেমার, তারা একটা শর্ত দিল, যদি তারা ফাইনালে ইচ্ছা করে হেরে যায় তবেই তাদের মাফ করে দেওয়া হবে, কারণ ডিয়াওদের হারালে মাফিয়াদের বিশাল লাভ হবে। লি আর ডিয়াও তখন নিরুপায় হয়ে তাদের বাকি 2 বন্ধু বস আর মিস্টার জের কাছে যায়। এরপর তারা চাইল সবাই মিলে ফিক্সিং করে ম্যাচটা হেরে যেতে, যাতে মাফিয়াদের টাকা শোধ করা যায়। প্রথমে বস আর মিস্টার জে এই জঘন্য কাজে রাজি হয়নি, কিন্তু লি তখনই তাদের মগজ ধোলাই করতে শুরু করে দেয়। বসেরও তখন টাকার দরকার ছিল, কারণ তখন সে বিয়ে করে নতুন ঘর সাজানোর স্বপ্ন দেখছিল। শেষমেশ টাকার লোভে পড়ে তারা সবাই এই কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। তাদের মনে তখন একটাই ভয় ছিল, আর সেটা হলো গোস্ট। তারা জানতো গোস্ট প্রচন্ড জেদি আর সৎ গেমার, সে হারতে তো জানেই না, আর ফিক্সিং এর কথা শুনে তো খুনি করে ফেলবে। তাই তারা গোস্টকে কিছুই জানালো না। 5 বছর আগেই সেই ফাইনালে তারা 4 জন ইচ্ছে করে মরল, আর বেচারা ঘোস্ট তখন একাই প্রাণপণ লড়াই করেও ডাইরাম টিমের কাছে হেরে গেল। হারার পর তারা 4 জন একটা বারে বসে মদ খেয়ে নিজেদের পাপ ঢাকতে চাইছিল। ঠিক তখনই গোস্টের একটা মেসেজ আসে, সবাইকে এখনই বেস ক্যাম্পে আসতে হবে। গোস্ট দাবি করলো যে তাদের ফিক্সিং এর সব প্রমাণ তার কাছে আছে। ভয় পেয়ে ডিয়াও আর লি দৌড়ে গেল গোস্টের কাছে। তারা অনেক রিকোয়েস্ট করলো গোস্টের কাছে গোস্ট যেন এই খবর বাইরে না দেয়, কারণ জানাজানি হলে তাদের ক্যারিয়ার চিরতরের জন্য নষ্ট হয়ে
হয়ে যেতে পারে। কিন্তু মদের নেশায় চুর ডিয়াও হঠাৎ মেজাজ হারিয়ে গোস্টকে মারতে উদ্যত হয়। লি অনেক কষ্টে তাদের সামলানোর চেষ্টা করে। তর্কাতর্কি এক পর্যায়ে গোস্ট স্বীকার করলো যে তার কাছে আসলে কোনো ভিডিও বা প্রমাণ ছিল না, সে জাস্ট তাদের মুখ দিয়ে সত্যটা বের করতে চেয়েছিল, আর তারা সেটা স্বীকার করে নিজেদের পাপই প্রমাণ করে দিয়েছে। গোস্ট সাব জানিয়ে দিল যে এদের মতো অসৎ লোকের আর গেমে থাকার কোনো যোগ্যতা নেই। এই কথা শুনে ডিয়াও হিতাহিত জ্ঞান হারিয়ে গোস্টকে এমন জোরে এক ঘুষি মারলো যে ওখানেই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। ভয়ে কাঁপতে কাঁপতে লি আর ডিয়াও ওখানে থেকে চম্পট দিল। কিছুক্ষণ পর ডিয়াও লিকে আবার ওখানে যেতে বলল দেখার জন্য যে আসলে কোনো প্রমাণ বাকি আছে কিনা। লি ভয়ে আর ফিরে যেতে চাইল না। অজ্ঞতা ডিয়াও একাই ফিরে গেল সেখানে। বর্তমান সময়ে দাঁড়িয়ে লি কান্না করতে করতে বলল যে সেই দিনে সেই ঘটনার পর থেকে গোস্ট নিখোঁজ। লিয়ের সন্দেহ ডিয়াও একা ফিরে গিয়ে গোস্টের সাথে নিশ্চয়ই খারাপ কিছু একটা করেছিল। কিন্তু ডিয়াও তো এই কথা শুনে অনেক বেশি রেগে যায়। সে তেড়ে এসে আসল ঘটনা বলতে শুরু করে। ডিয়াও জানায় যে সে রাতে সে প্রচণ্ড মাতাল ছিল ঠিকই, কিন্তু সে একাই ফিরে যায়নি, বরং লিও তার সাথে ছিল। ডিয়াওয়ের ভাষ্য মতে গোস্টকে ডিয়াও নয় বরং লি প্রথম আঘাত করেছিল। ডিয়াও জাস্ট বমি করার জন্য গাড়ি থেকে নেমেছিল, আর সেই সুযোগে লি তাকে একা ফেলে গোস্টের কাছে গিয়েছিল। তার মানে লি আসল কালপ্রিট। দুই বন্ধু দুই রকম গল্প শুনে তো সবাই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। কোজি তখন শার্লক হোমসের মতো মাঝখানে ঢুকে তাদের ঝগড়া থামায়। সে সাফ জানিয়ে দেয় যে গল্প দিয়ে কাজ হবে না, তার কাছে কি প্রমাণ আছে সেটা দেখাও। ডিয়াও তখন কাচুমুচু খেয়ে বলে যে তার কাছে আসলে কোনো প্রমাণ নেই, তাই সে এতক্ষণ ভয়ে চুপ ছিল। কিন্তু লি তো এবার দুরূপের দাস বের করলো। সে জানালো তার গাড়ি ড্যাশবোর্ড ক্যামেরার সেদিনের সব রেকর্ডিং আছে। রেকর্ডিং চেক করে দেখা গেল লি সত্যিই ফিরে গিয়েছিল গোস্টের অবস্থা দেখতে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পেল গোস্টের অবস্থা আশঙ্কাজনক। সে মারাত্মকভাবে জখম হয়ে পড়ে আছে। লি ভয় পেয়ে তখন সাহায্য করার বদলে গোস্টকে ওভাবেই মরার জন্য ফেলে রেখে পালিয়ে এসেছিল। ডিয়াও এই রেকর্ডিং দেখে চিৎকার করে বলল যে এতে তো একদমই প্রমাণ হয় না যে গোস্টকে আসলে সে মেরেছে। হাই-ফাইভ টিমের এই নোংরা সত্য জেনে কোজিরা মহা বিপদে পড়ে গেল। কোজির মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছিল, গোস্ট যদি সেদিন মরেই গিয়ে থাকে তবে এখন এই মরণ খেলা কে কন্ট্রোল করছে। সে আবার লিয়ের ড্যাশবোর্ড ক্যামেরার ফুটেজগুলো খুঁটিয়ে দেখতে শুরু করলো। কিন্তু রহস্য সমাধানের আগেই গেমে ওয়ার্নিং বেজে উঠল, সময় একদম শেষ, বাঁচতে হলে আবার ভার্চুয়াল দুনিয়ায় ঢুকতেই হবে। কিন্তু গেমে ঢুকতেই ডিয়াও আর লি একে অপরকে হারানোর জন্য উঠে পড়ে লাগলো। কোজি তাদেরকে থামাতে চাইলেও তুয়াঙ্কা তাকে বাধা দিল। তুয়াঙ্কা বলল ওদের নিজেদের পাপের ফল ওরাই ভোগ করুক, ওদের মারামারি করতে দাও যাতে বাকিরা অন্তত সেফ থাকে। শেষ পর্যন্ত ডিয়াও হেরে গিয়ে গেম ওভার হয়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হলো ডিয়াও মরার পরেও টাইম বোমার কাউন্টডাউন থামলো না। তার মানে ডিয়াও আসল পাপী নয়, আসল অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে, যার ব্যাপারে কারো কোনো ধারণা নেই। এদিকে গেমের বাইরে এসে ডিয়াও আর লি একে অপরকে কিলঘুষি মারতে শুরু করলো। তাদের মধ্যে বন্ধুত্বের লেশমাত্র অবশিষ্ট রইল না। ওদিকে সিটের নিচে থাকা বোমাগুলো আবার টিকটিক করে চলতে শুরু করেছিল, অর্থাৎ সময় ফুরিয়ে আসছে। কোজি তখন কোনো কুল কিনারা না পেয়ে রাগে ফেটে পড়ল। সে পাগলের মতো চিৎকার করে গোস্টকে সামনে আসতে বলল আর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। সবাইকে অবাক করে দিয়ে গোস্ট সেই চ্যালেঞ্জ একসেপ্টও করলো এবং সবার সামনে এসে একটা নতুন আর শেষ চ্যালেঞ্জের কথা জানালো। গোস্ট তখন সব প্লেয়ারদের একটা শেষ সুযোগ দিল। সে বলল যে সবাই মিলে যদি তাকে হারাতে পারে তবেই তারা বাঁচবে, কিন্তু সময় শেষ হওয়ার আগে যদি তারা গোস্টকে কুপকার করতে না পারে তবে তাদের সবার জীবন এই গেমেই শেষ হয়ে যাবে। এই মরণপণ চ্যালেঞ্জ শুনে কোজি আর বাকি যারা বেঁচে ছিল তারা সবাই মিলে পাগলের মতো গেমে ঢুকে পড়ল গোস্টকে মারার জন্য। কিছুক্ষণ পরে দেখা গেল টায়ান টিম একটা এরিনাতে পৌঁছে গিয়েছে, আর গোস্ট সেখানে আগে থেকেই তাদের জন্য উট পেতে রেখেছিল। কোনো কথা বলার সুযোগ না দিয়েই গোস্ট নিমিষের মধ্যে টায়ান টিমের 3 মেম্বারকে ধুলোয় মিশিয়ে দিল। টায়ান টিমের লিডার এটা দেখে পুরো আকাশ থেকে পড়ল। সে ভাবতেই পারেনি যে গোস্ট আসলেই এত লেভেলের খাতারনাক প্লেয়ার। গেমের এই পর্যায়ে এসে দেখা গেল শুধু কোজি আর তুয়াঙ্কা টিকে আছে। তারা দুজনে মিলে তাদের প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছিল গোস্টকে হারানোর জন্য। কোজি আর তুয়াঙ্কা বুদ্ধি করে দুদিকে ভাগ হয়ে গেল যাতে গোস্টকে কোনো একদিক থেকে ধরা যায়। কোজি যখন একটা রুমে ঢুকলো হঠাৎই সেখানে একটা স্মোক বোম ফেটে গেল। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যেতেই কোজি দেখল ঘোষ তার একদম সামনে দাঁড়িয়ে। কোজি তখন পুরোপুরি অসহায়, নড়ারও উপায় নেই। ঘোষ যখন কোজিকে গুলি করতে যাবে ঠিক তখনই পেছন থেকে তুয়াঙ্কা এসে
গোস্টের মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। আর এরই মাধ্যমে তুয়াঙ্কা সফলভাবে গোস্টকে খতম করে দিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজে ওই বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে গেল। কোজি তাকে বাঁচানোর জন্য অ্যান্টিডোট বা প্রতিষেধক দেওয়ার আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। শেষমেশ গোস্ট আর তুয়াঙ্কা দুজনকেই গেমে মৃত ঘোষণা করা হলো। আর যেহেতু সব প্লেয়ার মারা গেছে, তাই একমাত্র জীবিত সদস্য হিসেবে কোজিকে এই গেমে বিজয়ী ঘোষণা করা হলো। এর ঠিক পরেই হুট করে গেম সেন্টারের মেইন দরজাটা বিস্ফোরণ হয়ে ভেঙে পড়ল, আর পুলিশ ভেতরে ঢুকে সবাইকে উদ্ধার করতে শুরু করলো। সবাই তখন খুশিতে আত্মহারা, কারণ তারা শেষ পর্যন্ত জ্যান্ত বের হতে পেরেছে। ঠিক এই জায়গাতেই একটা বিশাল টুইস্ট সামনে এলো। জানা গেল যে কোজি আর তার টিম আসলে কোনো সাধারণ গেমার ছিল না। তারা আসলে পুলিশের একটা স্পেশাল ডিটেকটিভ টিম, যারা আসলে ছদ্মবেশে এই গেমে ঢুকেছিল একটা বড় কেসের রহস্য ফাঁস করার জন্য। কোজি যে এই গেম জিতে ফিরেছে, এটা দেখে তার পুলিশ কলিগরা পুরো অবাক। তারা স্বপ্নেও ভাবেনি যে কোজি আসলেই চ্যাম্পিয়ন হয়ে ফিরবে। বড় বড় পুলিশ অফিসাররা কোজি আর তার টিমকে ধন্যবাদ জানালো সবার প্রাণ বাঁচানোর জন্য। এরপর সবাইকে ওখান থেকে সেফলি বের করে আনা হলো। ওদিকে হাই-ফাই টিমের ডিউ আর লিয়ের পাশাপাশি তুয়াঙ্কাকেও পুলিশ জেরা করতে শুরু করলো ঘোস্টে নিখোঁজ হওয়ার বিষয়টা নিয়ে। জেরার শেষে পুলিশ তুয়াঙ্কাকে ছেড়ে দিল ঠিকই, কিন্তু বের হওয়ার সময় তুয়াঙ্কা দেখলো যে লি আর ডিউকে হাতকড়া পরিয়ে জেলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখে তো তুয়াঙ্কার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা আর রহস্য খেলা করছিল। জেরা শেষ করে তুয়াঙ্কা যখন পুলিশ স্টেশনের বাইরে এলো, তখন সে হুট করে বিকট এক বজ্রপাতের শব্দে চমকে উঠল। তুয়াঙ্কা তখন প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। ঠিক তখনই সে শুনল দুই পুলিশ অফিসার নিজেদের মধ্যে গল্প করছে যে জেলে ঢোকানোর কিছুক্ষণের মধ্যেই ডিউ আর লি দুজনেই মারা গেছে। এই খবর শুনে তুয়াঙ্কার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়, কারণ পুলিশ বলছিল যে তারা ঠিক সেভাবেই মারা গেছে যেভাবে তারা গেমে মারা গিয়েছিল। তুয়াঙ্কা তখন মনে মনে ভাবতে লাগলো, তাহলে কি এই অভিশপ্ত গেম এখনো শেষ হয়নি? সে নিজেও তো গেমে বিষাক্ত ধোঁয়ায় মারা গিয়েছিল, তার মানে কি তারও এবার মরণ ঘনিয়ে আসছে? বাড়ি ফিরে তুয়াঙ্কা একদম ছটফট করতে লাগলো। তার মাথায় সব আজে বাজে চিন্তা ঘুরছিল, আর সে কিছুতেই শান্তিতে ঘুমাতে পারছিল না। পরের দিন সকালে তুয়াঙ্কা ইন্টারনেটে সার্চ করে দেখলো যে ডিউ আর লিয়ের মৃত্যুর খবরটা একদম সত্যি। সে ভয়ে কুঁকড়ে গেল, কারণ পুলিশ যা বলেছিল তা একদম অক্ষরে অক্ষরে ফলে গেছে। এরপর টিভিতে সে এক তান্ত্রিকের অনুষ্ঠান দেখলো, যেখানে বলা হচ্ছিল যে কোনো অতৃপ্ত আত্মা যদি পিছু নেয় তবে তার হাত থেকে বাঁচার উপায় কি। তুয়াঙ্কা ভাবলো গোস্ট হয়তো সত্যি আত্মা হয়ে তাকে তাড়া করছে। সে ওই তান্ত্রিকের বলার সব নিয়ম আর টিপসগুলো খুব মন দিয়ে শুনতে লাগলো, আর ঠিক করলো সে ওইটা ট্রাই করবে। তাই সন্ধ্যা নামার সাথে সাথেই তুয়াঙ্কা ওই তান্ত্রিকের কথা মতো গভীর জঙ্গলের দিকে রওনা দিল। অনেকক্ষণ হাঁটার পর রাত হয়ে গেল, আর সে বনের মাঝখানে একটা বিশাল বড় গাছের নিচে গিয়ে হাজির হলো। সে ভাবছিল এখান থেকেই তাকে তার পাপের মুক্তি খুঁজতে হবে। সেখানে গিয়ে তুয়াঙ্কা মাটি খুঁড়তে শুরু করলো। মাটি খোঁড়ার পর ভেতরে একটা লাশ পাওয়া গেল। দেখা গেল এতক্ষণ ধরে যে বাপিকে খোঁজা হচ্ছিল সে আসলে তুয়াঙ্কা নিজেই, অর্থাৎ তুয়াঙ্কাই সে ব্যক্তি যে কিনা 5 বছর আগে গোস্টকে খুন করেছিল, এবং সে গোস্টের মৃতদেহ সে মাটির নিচে পুঁতে রেখেছিল, আর ওটা আসলে গোস্টেরই লাশ ছিল। সেখানে দাঁড়িয়ে তুয়াঙ্কা গোস্টের কাছে ক্ষমা চাইতে লাগলো। সে চাচ্ছিল গোস্ট যেন তাকে আর বিরক্ত না করে। আগে সে যা করেছিল তা সত্যিই ভুল ছিল। ওই মুহূর্তে গোস্টের গলার আওয়াজ বারবার তুয়াঙ্কার মনে ভেসে আসছিল। তুয়াঙ্কা তো তখন প্রচন্ড ভয়ে ছিল। ঠিক তখনই হঠাৎ করে কোজি তার পিছনে এসে হাজির হয়। কোজি সবকিছু হাতে নাতে ধরে ফেলে। কোজি সরাসরি বলে যে শুরু থেকেই তুয়াঙ্কার উপর তার সন্দেহ ছিল। বিশেষ করে গেম যখন উত্তেজনাকর মোড় নিচ্ছিল, তখন সে ভাবতে শুরু করেছিল যে অপরাধী হয়তো তুয়াঙ্কা হতে পারে। আর যখন কোজি তথ্য পেল যে 5 বছর আগে ফাইনালে গোস্ট হেরে যাওয়ার পর তুয়াঙ্কা অনেক টাকা পেয়েছিল, তখন তার সন্দেহ আরও বেড়ে যায়। আর কোনো উপায় না পেয়ে তুয়াঙ্কা 5 বছর আগে আসলে কি ঘটেছিল তা বলতে শুরু করে। সে সময় তুয়াঙ্কা নিজেও অনেক দেনায় ডুবেছিল। সে কারণে সে হাই-ফাই টিমকে প্রস্তাব দিতে চেয়েছিল যেন তারা ফিক্সিং করে হেরে যায়। কিন্তু তার পরিকল্পনা জানানোর আগেই সে শুনতে পায় যে হাই-ফাই টিমের 4 সদস্য নিজেরাই মাফিয়াদের কাছ থেকে টাকা খেয়ে হেরে যাওয়ার ব্যাপারে কথা বলছে। তখন তুয়াঙ্কা জানতে পারলো হাই-ফাই টিম মাফিয়াদের টাকা ইচ্ছা করে হারবে। এই কথা জানার পর সে সাথে সাথে তার সব টাকা বাজিতে লাগিয়ে দিল, কারণ সে নিশ্চিত ছিল যে এতে সে অনেক টাকা জিততে পারবে। আর ঠিক তাই হলো।
ওই ম্যাচের পর বাজি জিতে তুয়াঙ্কা প্রচুর টাকা পেয়ে গেল, কিন্তু ম্যাচের পর তুয়াঙ্কা হঠাৎ করেই লি আর ডিওয়ার সাথে ঘোস্টের তর্কের ঘটনাটা দেখে ফেলল। তখন ঘোস্ট বলছিল যে হাই-ফাই টিমের এই চুরির বা ফিক্সিং এর সব প্রমাণ তার কাছে আছে। তুয়াঙ্কা এমনকি এটাও দেখছিল যে দুই বন্ধুর হাতে মার খেয়ে ঘোস্ট মাটিতে পড়ে আছে। সত্যি বলতে তুয়াঙ্কা প্রথমে ঘোস্টকে উদ্ধার করার জন্য নিচে নেমেছিল, কিন্তু তুয়াঙ্কা যখন জানতে পারলো যে ঘোস্টের কাছে ফিক্সিং এর সব প্রমাণ আছে, তখন সে তাকে বাঁচানোর ইচ্ছাটা ত্যাগ করলো। কারণ একবার যদি ম্যাচ ফিক্সিং প্রমাণ হয়ে যায়, তবে তুয়াঙ্কাও তার জেতা সব টাকাই হারিয়ে ফেলবে। শুরুতে তুয়াঙ্কা ঘোস্টকে অনুরোধ করছিল সে যেন রিপোর্ট না করে। সে এটাও বলেছিল যে ঘোস্ট আজ যে অবস্থায় আছে তা তুয়াঙ্কা ট্রেনিং এর কারণেই হয়েছে, তাই অন্তত এর প্রতিদানে যেন সে রিপোর্টটা না করে। কিন্তু ঘোস্ট কোনো কথাই শুনল না। সে যেভাবেই হোক চুরির রিপোর্ট করতে বের হতে চাইছিল। অন্য কোনো উপায় না দেখে তুয়াঙ্কার সাথে সাথে নিজের ছুরি দিয়ে ঘোস্টকে আঘাত করলো। ঘোস্ট মাটিতে লুটিয়ে পড়ল। সে এমনকি এটাও দেখেছিল যে লি একবার এসে ঘোস্টকে এই অবস্থায় দেখে গিয়েছিল, কিন্তু ক্ষত অনেক গভীর হওয়ায় লি তাকে ওভাবে ফেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘোস্টের জীবন আর বাঁচানো যায়নি এবং তুয়াঙ্কা এরপর ঘোস্টের লাশ বনের মাঝখানে নিয়ে এসে পুঁতে ফেলে। এসব কথা বলার পর তুয়াঙ্কা শুরুতে কোজিকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তার সব চেষ্টা বেফলে গেল, কারণ পুলিশ তুয়াঙ্কাকে চারদিক থেকে ঘিরে ফেলেছিল। শুধু তাই না, হাই-ফাই টিমের সব সদস্যরাও সেখানে হাজির ছিল। তুয়াঙ্কা অবাক হয়ে গেল যে হাই-ফাই টিমের যে সদস্যদের সে মৃত ভেবেছিল তারা কিভাবে বেঁচে আছে। আসলে হাই-ফাই টিমের সদস্যরা শুরু থেকেই তুয়াঙ্কার সব স্বীকারোক্তি আড়াল থেকে শুনেছিল এবং তারা ঘোস্টকে মারার জন্য তুয়াঙ্কার উপর প্রচন্ড রেগে গিয়েছিল। কোজি তখন সব সত্যি ফাঁস করলো যে সে আর তার সব ডিটেকটিভ বন্ধুরা মিলেই এই নকল গেমের নকশা করেছিল, যাতে করে ঘোস্টের আসল খুনিকে খুঁজে বের করা যায়। এই কারণে তুয়াঙ্কা হাই-ফাই টিমের যে সদস্যদের মৃত ভেবেছিল তা আসলে মিথ্যা ছিল। কোজি আরও জানায় যে কেন ডিটেকটিভরা ঘোস্টের খুনিকে খুঁজছিল, কারণ ঘোস্টের মা খুব বৃদ্ধ ছিলেন এবং মারা যাওয়ার আগে সে শুধু জানতে চেয়েছিল তার ছেলেকে কিভাবে কে খুন করেছে। আর ঠিক এই কারণে কোজি আর অন্যান্য ডিটেকটিভ টিমরা মিলে এই পুরো রহস্যের সমাধান করতে বেরিয়ে পড়েছিল। এরপরই কোজি সব রকম তথ্য আর প্রমাণ জোগাড় করতে শুরু করে এবং হাই-ফাই টিমের সদস্যদেরও জেরা করে। কোজি আর বাকি ডিটেকটিভরা মিলে এরপর টাইরান টিম এবং অন্য সব টিমের সাথে যোগাযোগ করে, যেন ঘোস্টের নিখোঁজ হওয়ার আসল রহস্য বের করার প্ল্যানে তারা সাহায্য করতে পারে। ঘোস্টের ভক্তরা এবং তার কাছের বন্ধুরাও কোজির এই ফেক গেম বা নকল গেমের প্ল্যানে রাজি হয়ে যায়, যাতে করে ঘোস্টের নিখোঁজ হওয়ার পিছনে আসল অপরাধীকে খুঁজে বের করা যায়। আর এভাবেই তারা সবাই কোজির তৈরি এই মাস্টার প্ল্যানে সামিল হয়। এমনকি কোজি বিশেষ করে সব প্রপস বা সাজ সরঞ্জাম তৈরি করেছিল, যেন দেখে মনে হয় বস আর তুয়াঙ্কা সত্যিই মারা গেছে, যদিও বাস্তবে ওই সবই ছিল সাজানো নাটক। এছাড়া জেলের ডিয়াও আর লিওর মৃত্যুর খবরটাও ছিল কোজির তৈরি একটা গুজব মাত্র। আসলে হাই-ফাই টিমের সব মেম্বাররাই মনে মনে অপরাধভোগে ভুগছিল এবং তারা চেয়েছিল ঘোস্টের সাথে কি হয়েছে সেটা খুঁজে বের করার দায়িত্ব নিতে। এখন সবাই অন্তত স্বস্তিতে আছে যে ঘোস্টের কি হয়েছিল সেটা জানা গেছে, যদিও সে আর বেঁচে নেই। যাই হোক, তুয়াঙ্কাকে এরপর সরাসরি থানায় নিয়ে যাওয়া হলো বিচারের জন্য এবং হাই-ফাই টিমের সদস্যরাও হাফ ছেড়ে বাঁচল, এটাই ভেবে যে অবশেষে তারা খুনিকে ধরতে পেরেছে। পরের দিন কোজি আর তার টিম নিয়ে ঘোস্টের মায়ের সাথে দেখা করতে গেল। তারা তাকে ঘোস্টের কিছু এডিট করা ছবি দেখালো, যেখানে দেখা যাচ্ছিল ঘোস্ট অন্য শহরে ছুটিতে আছে। এমনকি তারা এআই ব্যবহার করে একটা ভিডিও তৈরি করলো, যেন দেখে মনে হয় ঘোস্ট এখনো বেঁচে আছে। কোজি এটা এই জন্য করলো কারণ সে জানতো ঘোস্টের মায়ের হাতে আর বেশি সময় নেই, আর সে চেয়েছিল যেন ওনার শেষ সময়টা শান্তিতে কাটে, এটাই ভেবে যে ওনার ছেলে ভালো আছে। এর কয়েকদিন পর সব প্রো প্লেয়াররা এক জায়গায় আবার জড়ো হলো ঘোস্টের স্মৃতির প্রতি সম্মান জানাতে। আর এভাবেই শেষ হলো এই ড্রামাটি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তোমাদের এই গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সত্যি বলতে গল্পের শেষে এমন সব টুইস্ট দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম। আমি একদমই ভাবতে পারিনি যে সবকিছু এমনভাবে পরিকল্পনা করা। যাই হোক, তোমরা ভালো থেকো, আর পরবর্তীতে কোন ড্রামাটি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।